পলিটিক্যাল পার্টি মানে চোর। কেউ কেউ ভাবছে এই বালির টাকা, পাথরের টাকা, কয়লার টাকা, এই যে একটা কলঙ্ক, তাহলেও চোর। আমার বাবা বলতেন যে কোনো কিছু করার পরে বলতে হয় না, বললে সেই পণ্যটা বৃথা যায়। তৃণমূলের লোক, কংগ্রেসের লোক, এখনও সিপিএমের লোক আমাকে ফোন করে, টেউচা পাঁচামি এলাকার কতজন মানুষকে চাকরি দেওয়া হয়েছে আর কত চাকরি বিক্রি করা হয়েছে, নাম ধরে বলে দিতে পারবো। কিন্তু এই বীরভূমের অনেক জায়গায় এখনও চিকিৎসা ব্যবস্থা নাই। আমি 113 দিন জেল খেটেছি 3 বারে। নমস্কার, হ্যালো পৃথিবীর। আজকের আমাদের পডকাস্টে যে মানুষটা আছেন সেই মানুষটা একজন স্পেশাল মানুষ। স্পেশাল মানুষ কেন? কারণ জনসাধারণের জন্যই এই পৃথিবীতে সব কিছু হয়। বিশেষ করে সরকারি অফিসের প্রত্যেকটা জায়গায় লেখা থাকে সেক ফর পাবলিক সার্ভিস। এই পাবলিককে আরও ভালোভাবে রাখার জন্য এবং উন্নয়ন এবং সেই পাবলিককে আরও সুন্দরভাবে উত্থান করানোর জন্য এই মানুষটি বিশেষভাবে কাজ করে যাচ্ছেন। তার কাজের কতটা সত্যি, সেই সত্যিটা কতটা ধ্রুব সত্যি, সেই ব্যাপারেই আজ আমরা জানবো ডিরেক্টলি তার কাছ থেকে। আমাদের সঙ্গে আছেন ধ্রুবদা। নমস্কার প্রথমেই। এবং শুরুতেই একটা আমি প্রশ্ন করব যে বেশ কিছু ধ্রুব সত্যি আমরা সমাজ থেকে আপনার জন্য কিন্তু পেয়েছি আজকে বসার আগে। তো সেই জায়গাটাতে যদি আপনি পারমিশন দেন তাহলে আমরা কিন্তু 1 বাই 1 যেতে পারি। তবে যাওয়ার আগে একটাই আপনার কাছে ছোট একটা খুব ক্ষুদ্র প্রশ্ন। আজকের যে পডকাস্ট বা আমাদের হ্যালো পৃথিবীর পডকাস্টের মূল উদ্দেশ্য এটাই যে আমরা চাই যে আমাদের বীরভূমের যারা আমরা সবাই আছি, আমরা একটু একটু করে ভিন্ন ভিন্ন রাস্তায় হাঁটছি এবং হাঁটার জন্য আমরা নতুন নতুন জায়গা তুলে ধরছি। তো সেই সব ব্যাপার নিয়ে আজকে আলোচনা করবো আপনার সঙ্গে। তাই শুরুতেই আগে আপনার কাছে পারমিশন নিয়ে নিলাম যে কিছু সমাজের থেকে কিছু ধ্রুব সত্য আমাদের কাছে এসছে, সেই সত্যটা কতটা ধ্রুবদা সত্য সেটা প্রথমে আপনার থেকে জানবো। তো প্রথম প্রশ্ন আপনার কাছে এটাই যাবে যে বালির সঙ্গে ধ্রুবদার সম্পর্ক কীরকম? প্রথমেই বালি, পাথর, কয়লা এগুলো তো আছেই। আরও যাই হোক, আপনাদের যারা দর্শক আছে তাদের সঙ্গে আমার তো সকলের সঙ্গে আপনাদের মাধ্যমে পৌঁছানো যাচ্ছে, তাই সকলকে আজকের এই সন্ধ্যায় আমরা নমস্কার জানাচ্ছি। দেখুন, বালির সঙ্গে তো আমার ছোট থেকেই সম্পর্ক। মামার বাড়ি বালিতে খেলে বড় হয়ে মানুষ হয়েছি। সেখানে ছোটোবেলাতে যখন যেতাম আমি, তখন মানে গ্রামের রাস্তাতে বালি যেত, আর বন্যা আসলে রাস্তা বেয়ে জল যেত, সেখানে বালি। সেখান থেকে আমার বালির সঙ্গে সম্পর্ক। সুতরাং এই যে বীরভূমে তৃণমূলের বালি, এই বালির সঙ্গে তৃণমূলের লোকেরাই ভালো জানবে আমার কতটা সম্পর্ক। এই যে বালি মাফিয়াদের বিরুদ্ধে এত বলা, এত লড়াই করা, আন্দোলন করা, সেই কারণে বাকিরা বালির সঙ্গে সম্পর্ক আছে বলছেই। এই জায়গা থেকে একটা মানে ছোট্ট জিনিস জিজ্ঞেস করি, যে প্রশ্নটা আপনি করলেন, আজকে আপনাকে দেখতে দুর্দান্ত হ্যান্ডসাম লাগছে, তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে জিজ্ঞেস করি যে আজকে আপনার যে ড্রেসিং সেন্স, এটা সিলেকশন কে করে দিয়েছে? না, আমি মাঝে মাঝে তো ড্রেসিং এরকম করি। আমি তো আপনি আজকে সাধারণ, আমি একজন ব্যক্তি হিসাবে আপনার কাছে বলছি। হ্যাঁ, না একদমই তাই। এটা সেই জায়গা। আমি তো ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছি। বাহ, মানে আপনি কোন কলেজে পড়তেন? আমি সাঁইথিয়া অভিধানন্দ মহাবিদ্যালয়ে। বাহ, দুর্দান্ত কলেজ। তো সেই কলেজ থেকে উঠেছি, ছাত্র রাজনীতি করা, লড়াই করা ছেলে। কলেজে আমাদের বিচারধারা সংগঠন বিদ্যার্থী পরিষদ, সেখান থেকে কলেজে কংগ্রেসের দাবদাপা। সেই সময় সাঁইথিয়ার যে এখন বিধায়কের স্বামী, সে লড়াই করেছে আমাদের সঙ্গে, অনেক মারপিট ফারপিট ইত্যাদি হয়েওছে। তো স্বাভাবিকভাবে সেই রাজনীতি থেকে উঠে এসেছি। আমরা তো ড্রেস ভুসো ফিটিং ফাটিং এটা তো কলেজ লাইফ থেকে আমরা শিখে এসেছি। তো সেই কারণে এই ধরনের ব্যাপার। কিন্তু যো দিখতা হ্যায় वो बिकता है বলে একটা কথা আছে। তো আজকের এই আমাদের দর্শক যারা দেখছেন তারা তো প্রথমেই দেখে আপনার গায়ে সবুজ রংটা দেখে একটু ঘাবড়ে যাবেন। তো ব্যাপারটা কীরকম? যার দেশি ভাবনা তার দেশি ভবন্তি বলে একটা কথা আছে। যার যেমন ভাবনা সেরকম দেখবে। হ্যাঁ, সবুজ মানে চির নতুন, নতুনের শুরু, প্রেরণা। ঠিক আছে, আমাদের জাতীয় পতাকাতে সবুজ আছে। একদমই তাই। তাহলে সবুজটা তো কোনো রাজনৈতিক দলের রং নয়। বাহ, সবুজটা হচ্ছে নতুন যৌবন। স্বাভাবিকভাবে যা কিছু চির নতুন, সেটার সঙ্গে সবুজের যুক্ত থাকে। আমরা মোদিজির দল করি এবং সেই বিচারধারায় বিশ্বাস করি। আমরা নতুন ভারত মেকিং করতে যাচ্ছি, মেক ইন ইন্ডিয়া।
মেক ইন ইন্ডিয়া। তো স্বাভাবিকভাবে এটার সঙ্গে তো বাকি আর কোনো কিছু থাকেই না স্বাভাবিক। তো এই আপনার জামাটা তো খাদির না, মানে এই জামাটা আবার না না, এটা স্বাভাবিক কটন জামা। স্বাভাবিক কটন আর জামা। আমার এখানে জেলা পরিষদের সভাধিপতি আমার নামে বাইট দিয়ে বললো আমি 10,000 টাকা দামের পাঞ্জাবি টাঞ্জাবি ইত্যাদি নাকি পরি। হ্যাঁ হ্যাঁ। না, অত দাম নাই, মিনিমাম দাম, ভয় খাবার ব্যাপার নাই। এবার আমি আপনার কাছ থেকে একটা জিনিস জিজ্ঞেস করবো, আপনি যখন আর বললেন এটা সভাপতি হওয়ার আগের থেকে প্রায় 5 বছরের আগে, 6 বছর আগেকার জামা প্যান্ট। 5 থেকে 6 বছর একা জামা প্যান্ট। বেশ, একটা ছোট্ট জিনিস জিজ্ঞেস করি, আপনি যেরকম বললেন আপনার মানে কলেজ লাইফ থেকে রাজনীতি এবং সেখান থেকে আপনার উত্থান বা সেখান থেকে আপনি শুরু করেছেন, তো সেখান থেকে রাজনীতির মধ্যেও কিন্তু প্রচুর কিছু পার্থক্য হয়েছে। তখনকার রাজনীতি এক প্যাটার্ন ছিল, এখনকার রাজনীতি অন্য প্যাটার্নে দৌড়াচ্ছে। তো সেই জায়গাতে আপনাকে নিজেকেও প্রতিনিয়ত চেঞ্জ করতে হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রত্যেকটা ভাঙা গড়ার মাঝে কোনো সময় আজকে যেমন আপনি একদম ধ্রুববাবু হিসেবে আমাদের সঙ্গে বসছেন, এই জায়গাটা মিস করেন না? ওই যে প্রথমে বললেন না বালির সঙ্গে সম্পর্ক, একদমই তাই। ছাত্র রাজনীতি যখন করেছি হুম। এই বালির সঙ্গে সম্পর্ক, এত বালি নিয়ে এত লাফালাফি, বালির দাম এত বেশি ছিল না। হুম। সাঁইথিয়া কলেজে বালির নদীর ধারেই আমি কিন্তু পড়াশোনা করেছি। হুম। সেই সময় কিন্তু এইরকম বালি নিয়ে লাফালাফি করেনি। হুম। যা করেছে তৃণমূলের জমানায়, এই শাসক দলের জমানায় এরাই করেছে। হুম। হুম। সেই সময় পলিটিক্সে এত মানুষের চাহিদা, হুম। ব্যক্তি চাহিদা, হুম। এত কিছু ছিল না। আজকে মানুষ পলিটিক্যাল পার্টি মানে চোর, পলিটিক্যাল পার্টি মানে বালির সঙ্গে যুক্ত থাকবে, হুম। হুম। পলিটিক্যাল পার্টি মানে পাথরের সঙ্গে যুক্ত থাকবে, ডিসিআরের সঙ্গে যুক্ত থাকবে, এইখানে কয়লার সঙ্গে যুক্ত থাকবে, গরু পাচারের সঙ্গে যুক্ত থাকবে। এই ধারণা পলিটিক্সে এনেছে যে দলটা। হুম। হুম। পৃথিবীর মধ্যে এরকম কোনো দল আছে কিনা আমি জানি না, একটা রাজ্যের দল যার মানে পরিসংখ্যান এসেছিল হুম। হুম। শুধু ডিআর লটারি থেকে কত কোটি টাকা পেয়েছে। সুতরাং এই টাকা পয়সা কর্পোরেট সিস্টেম এটা ছিল না। হুম। হুম। সিপিএমের জমানায় কংগ্রেসের সঙ্গে লড়াই করে বড় হয়েছি আমি। সাঁইথিয়াতে তো সিপিএমের থেকে কংগ্রেসের শক্তি ছিল সেই সময় বেশি। একদমই তাই। নিহার বাবুদের একটা দাপদাপানি ছিলই, দত্ত পরিবার। দত্ত পরিবারের। তো সেই সঙ্গে বিচারধারাকে, আদর্শবাদকে সামনে রেখে, ভারতীয় সংস্কৃতির উত্থানকে নিয়ে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে ভাবনা, পরম বৈভবম নেতমে তৎস্বরাষ্ট্রম, হে মা ভারতী তোমাকে বিশ্বের মধ্যে বৈভবশালী করব এবং আমার এই দেহেই এটা দেখব, এই মন মানসিকতা নিয়ে আমরা রাজনৈতিক ছাত্র হিসাবে লড়াই শুরু করেছিলাম। সেই সময় রাজনীতি আর আজকের রাজনীতির মধ্যে আকাশ জমিন পার্থক্য। আজকের রাজনীতিতে তৃণমূল যেটা করেছে সেই জায়গা থেকে আমরা আমাদের কর্মসূচি, আমাদের পথ চলা অনেক পার্থক্য। এটা স্বাভাবিকভাবে আমাদের সঙ্গে যারা আছে, আমাদের সঙ্গে মিশে যারা, আমাদের সঙ্গে যারা ওঠা বসা করে তারা জানে। আমরা বলি যে বিজেপি ইট ইজ পার্টি উইথ ডিফারেন্স, সেই জন্য আমাদের বাকিটাও ডিফারেন্স আছে নিশ্চিতভাবেই। ওকে, আই আন্ডারস্ট্যান্ড। আমি একটা জায়গায় এখান থেকে জিজ্ঞেস করতে চাইছি, যখন বৃষ্টি পড়ে তখন ছোটোবেলায় কোনোদিন বৃষ্টিতে ইচ্ছা করে গিয়ে ভিজেছেন আপনি? গ্রামের ছেলে, বৃষ্টিতে আপনাকে তো বললাম বালিতে বৃষ্টিতে এসব করে মানুষ হয়েছে এবং আমাদের বাড়িতে চাষবাসও আছে, বড় চাষবাসই আছে। আপনার বাড়িটা অ্যাকচুয়ালি কোথায়? আমার বাড়ি নলহাটির পাশে একটা বড় বর্ধিষ্ণু গ্রাম আছে, শিক্ষিত মানুষজনের বাস। সেই গ্রামে নিম্ন মধ্যবিত্ত পরিবারে, বাবা হেলথ ইন্সপেক্টর ছিলেন, সেই ঘরে আমি মানুষ হয়েছি। আমাদের চাষও আছে, সেই জন্য মাঠে যাওয়ার সুযোগ হয়েছে। হ্যাঁ, কোনোদিন মানে মানে ঝরে পড়া আম খেয়েছেন নুন ছাড়া? ও তো আম খাওয়া, আম পেড়ে আনা, কাকিমার গাল খাওয়া, এটা করতে করতেই তো শৈশব কেটেছে। মানে পিকনিক করতে কোনদিন কোথাও থেকে মুরগি নিয়ে আসতে হয়েছে না বললে? না, না বলে নিয়ে আসতে হয়নি, আমাদের গ্রামের ব্যাপার তো, সেই জন্য বললেই যেখানে দেয় সেখানে না বলার ব্যাপার থাকে না। ঠিক আছে, দাবি করলেই বললেই দিয়েছে। ঠিক আছে, সেই ঘটনার অভিজ্ঞতা আমাদের অনেক আছে। এই একটা যদি গল্প শুনতে পাই, যে মানে যখন আপনি ছোট ছিলেন একদম গ্রামে দামাল বাচ্চার মতন ঘুরে বেড়াতেন, এখন যদিও আপনার লাইফস্টাইল অনেক চেঞ্জ হয়েছে, অনেক সিকিউরিটি প্রোটোকল সব কিছু আছে,
কিন্তু কোনো না কোনো একদিন কোনো না কোনো, যখন আপনি বলছেন আপনার যে জায়গায় বাড়ি তার নদীর কাছেই বাড়ি, কোনো একটা নদীর পাশ দিয়ে পেরোতে পেরোতে আপনার নদীর তো, কাছে বাড়ি নয়, নদীর পাশে কলেজে পড়াশোনা করেছি, হ্যাঁ, আমার ঘরে নদী নয়। সেই 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 স্মৃতি থেকে আমি বলছি যে যখন আপনি কোনো একটা নদীর পাশ দিয়ে কোনো ভোট প্রচারে হোক বা নিজের কর্মকাণ্ডের জন্য পেরোন, কোনো বাচ্চাকে ওই জলের মধ্যে খেলতে দেখেন, কোনোদিন নিজেকে মিস করেন না সেই জায়গাটা? সম্ভবত 3 দিন আগেই তিরঙ্গা যাত্রা ছিল নলহাটিতে, আমার সঙ্গে যে আছে ভাই ভাস্কর, ওই ছবি তুলতে ছুটে গেছিল। আমাদের গ্রামে তো স্বাভাবিকভাবেই নলহাটি, আমি যে স্কুলে পড়াশোনা করেছি হরিপ্রসাদ হাই স্কুলের মাঠে, ওই সব দূর থেকে আমি লক্ষ্য করছিলাম ওর ছবি তুলছে। আমি নিজে অনুভব করছিলাম একটা সময় এই ধরনের কাজ, মানে আমাদের স্কুলের মানে একটা গ্রামের মাঠ আছে যেখানে ফুটবল খেলতাম, জল হলে ফুটবল খেলতে আরো ভালো লাগতো, হ্যাঁ, ভিজতে ভিজতে কাদাতে পড়লাম, গোপ মানে ছোটাছুটি করা, এটা তো একটা আলাদা আলাদা রকম আনন্দ। অভিজ্ঞতা, অনুভূতি। সুতরাং আজকের এই যে অত্যন্ত ব্যস্ত শিডিউল, মাথায় রাজনৈতিক টেনশন, একে মানে মিথ্যা কেস দিচ্ছে, এর উপরে অত্যাচার, মা কাঁদছে, চিকিৎসা পাচ্ছে না, দিনের পর দিন বেকার যুবক আসছে, দাদা একটা কাজ হবে না, বাড়িতে খুব অভাব, এই বারবার সবাই যখন বলতে আসে, সেই টেনশন থেকে ওই দিনের কথা মনে পড়লে অনেকটা নিজেকে মানে একটু হালকা হালকা লাগে ব্রেনটা। ওই সময়কার বন্ধু বান্ধবদের বা ওই সময়কার প্রিয়জনদের মিস করেন না? না, ওই সময়কার বন্ধু বান্ধব প্রিয়জন মিস করি না নয়, সবার সঙ্গে আমার যোগাযোগ আছে। বাহ। আমি সকলের সঙ্গে ম্যান টু ম্যান যোগাযোগ আছে, এবং গ্রামেও আমাদের যোগাযোগ আছে। আপনার মানে এই তৃণমূলের জমানাতে আমার গ্রামে 5টা মেম্বার, পঞ্চায়েতের মেম্বার 5টাই আমাদের বিচারধারা আমাদের পার্টির। সুতরাং বাকি সবার সঙ্গে যোগাযোগ আমার আছে। গ্রামের বন্ধু বান্ধব যারা বিভিন্ন জায়গায় মানে প্রতিষ্ঠিত হয়ে গেছে, যারা শিক্ষক, মানে কেউ বাইরে থাকে, কোনো একটা অনেক দিকপাল ছেলে আমার টিমের মধ্যে যারা পড়াশোনা করেছে, অনেকই ভালো ভালো ছেলে আছে গ্রামের স্কুলে যারা পড়াশোনা করেছে। ঠিকই আছে, সবার সঙ্গে আমার যোগাযোগ আছে। একটা শুধু জিনিস আমি আপনার কাছে জিজ্ঞেস করতে চাইছি, কথাটা বলতে বলতে হয়তো আপনারও হৃদয়ে কোথাও কেঁপে উঠলো। এই যে জনসেবামূলক কাজ বা জনসেবা করার জন্য যে প্রচেষ্টা নেওয়া, তো এই জনসেবা করতে কি হৃদয়ের জোর বেশি লাগে না মনের জোর বেশি লাগে? রবীন্দ্রনাথ তার লোকহিত প্রবন্ধে বলেছেন, উপকার করিলে হইবে না, দেখিতে হইবে তাহার পূর্বপুরুষাদি কোনোদিন উপকার করিয়াছিল কিনা। তো আমার দাদু, আমার বাবা সমাজের কাজের সঙ্গে, রাজনীতির সঙ্গে এতপ্রতভাবে যুক্ত না থাকলেও সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। সুতরাং এটা ছোট থেকেই আমরা যে ঘরানায় মানুষ হয়েছি, লোকের কাজে, পাড়ার কাজে, মানুষের কাজে আমরা থেকেছি, সেজন্য এটা থেকে আমাকে প্রেরণা দেয়। ঠিক আছে, মানুষকে নিয়ে হসপিটালে অসুস্থ আপনি জানেন যে প্রত্যন্ত গ্রামে হসপিটালে মানুষ অসুস্থ হলে হসপিটালে পৌঁছানো কতটা কষ্ট। বীরভূম জেলায় এরকম অনেক গ্রাম আছে যেখানে 20 সেই কিলোমিটার সমস্ত মধ্যে জায়গার মধ্যে আমি একটা জায়গার ছেলে, তো সেই কাজ তো ছোট থেকেই করে এসেছি, এখনো করছি। কোনো সময় কোনো অকথ্য ভাষায় কোনো থ্রেট কল বা কোনো নোংরা ভাষায় কোনো কথাবার্তা ওভার ফোন কোথাও থেকে এলে কোনোদিন বুকে লাগে? আর অভ্যস্ত, মার খেয়ে খেয়ে বড় হয়েছি, তো আপনার হয়তো। না, আমি মার খাওয়া জায়গাটা বলছি না, আমি স্ট্রেট আপনার কাছে আসছি। সেটা হলো, দেখুন, আপনি একজন যোদ্ধা, ঠিক আছে, তো আপনার যুদ্ধ করতে কোনো ভয় নেই, কিন্তু আপনি যুদ্ধ করে আপনার কিন্তু ফার্স্ট প্রায়োরিটির মধ্যে সেফটি দেওয়ার টার্গেট হলো আপনার বাড়ির লোককে। এবার আপনাকে যদি কেউ আপনার বাড়ির লোককে কাউন্টার করে থ্রেট দেয়, তাহলে সেটা কিন্তু আপনার বেশি লাগার কথা। আমার বাড়ির লোক অভ্যস্ত, বাড়ির লোকও অভ্যস্ত। আমার বাড়ির লোক অভ্যস্ত। আমি প্রায় 30খানা মামলা চলছে। 30টা? আমি 113 দিন জেল খেটেছি 3বারে। মহিলা ঘটিত কেস, অ্যাটেম্প্ট মার্ডার কেস, পক্সো কেস, রেপ কেস, এই ধরনের কেস বাদে বাকি যে ধরনের কেস সব কেস আমার আছে। দেশদ্রোহী কেস এটা বাদে যা যা কেস দেওয়ার সব কেস আমাকে দিয়েছে। এবং একবার অ্যারেস্ট করে যখন জামিন হচ্ছে আবার কেস দিচ্ছে, আবার কেস দিচ্ছে, এরকমভাবে 8খানা কেস একসঙ্গে দিয়েছেন। এই যে কেষ্টবাবু বলছিলেন, শ্যাম সিংকে বলেছি, এই শ্যাম সিং, ওনার ফোন ধরেন, আমাদের ফোন ধরেন না কোনোদিন। রাজীব কুমারকে উনি ফোন করতে পারেন, আমাদের ফোন ধরেন না, ধরবেন না, কারণ ওনারা তো তৃণমূলের পুলিশ অফিসার না, পাবলিকের পুলিশ অফিসার নন। ঠিক, সেজন্য এনারাই কিন্তু তৃণমূলের কথায় আমাকে এরকমভাবে কেস দিয়েছে।
তো আপনি যে জনসেবামূলক কাজ করেন, এই সারাদিন আপনার একটা বিজি স্কেডিউল থাকে, সারাদিন থাকা খাওয়া কোনো ঠিক ঠিকানা নেই, তো তার মাঝখানে আপনাকে প্রতিদিন হাঁটাচলা করতে হয়, প্রচুর কাজকর্ম করতে হয়। তো এই যে এন্টায়ার ডের ফুড স্কেডিউল বা লাইফস্টাইল স্কেডিউল, এটা কি করে মেনটেন করেন আপনি? চেষ্টা করি মেনটেন করার, সবসময় তো হয় না ঠিক সময় খাওয়া দাওয়া কিন্তু হয় না হওয়ার জন্য এই হসপিটালের কথা আপনি বললেন, হসপিটালে আপনাকে আবার যেতে হয়েছিল। না, একবার নয় অনেকবার যেতে হয়েছে, মানে বিভিন্ন রকম প্রবলেমে পড়তে হয়, সময় হয় না, সময় না। আমি তো গ্রামের দিকে থাকলে মিটিংয়ে আছি, কোনো জায়গায় ঢুকে গেছি খাওয়ার জন্য, বাড়িতে বলিনি, সময় পরে 1 ঘন্টা 2 ঘন্টা পরে হয়, কিংবা কারো বাড়িতে খেয়েও নেওয়া যায়, এগুলো তো হয়। না মানে আমি এই জায়গাটায় জিজ্ঞেস করছি যে জনসেবামূলক কাজ একটা মানে দুর্দান্ত কাজ, এবং আপনার কথাবার্তা শুনে সত্যি কথা বলছি ধ্রুববাবু, মনে হচ্ছে এটা যেন একটা নেশার মতনই ব্যাপার, যে একবার যদি নেশাটা লেগে যায় কেউ চট করে ছাড়তে পারে না, বিশেষ করে আপনার মতন মানুষ তো সব কিছু ডেডিকেট করেছেন। তো কোনো সময় এটা আপনার ভয় লাগে না যে এই কাজ করতে গিয়ে যে আমি আমার শরীরের উপর এত অত্যাচার করছি? যেমন কোনো একটা টাইমে আপনার ভোট প্রচারের সময় একটা বিশেষ শারীরিক অসুবিধা হয়েছিল, আমি ঠিক স্পেসিফিক যাচ্ছি না, আপনি বুঝতে পারছেন কোনটার কথা আমি বলছি, এবং সেটার জন্য আপনাকে সিসিইউ ভর্তি ছিলাম আমি। এক্স্যাক্টলি। তো সেই যে জায়গাটা, তো এটার জন্য কোনো সময় ভয় লাগে না যে সব কিছু করলাম, সব কিছু তৈরি করলাম, তারপর যদি আমি না থাকি, আমার নিজের শরীরটা যদি না থাকে, আমার জন্য কিছু দরকার নেই, বাকি যাদেরকে পথ দেখানোর ছিল তাদের পথ দেখানোটা বাকি থেকে যাবে না? আমি অনেক বিপ্লবী জীবন পড়েছি, জেনেছি। যে রাজগুরু সুখদেব ভগৎ সিংকে যখন ফাঁসির অর্ডার দিল, তখন আনন্দে মাতোয়ারা হয়ে গেছিল। ক্ষুদিরামকে যখন ফাঁসির অর্ডার দিয়েছিল, ক্ষুদিরামও হেসে হেসে বরণ করেছিলেন। সুতরাং আমাদের কাজ তো এই ধরনেরই কাজ, সুতরাং এইগুলোকে আমরা ভয়ও পাই না, আর কোনো কিছু ভাবিও নাই। আমি যখন বিদ্যার্থী পরিষদের ফুল টাইমার হিসাবে বাঁকুড়া পুরুলিয়াতে কাজ করেছিলাম, এর সঙ্গের একজন কার্যকর্তা ছিলেন, তার নাম ছিল উদয়। ওনাকে নিয়ে একজনের বাড়িতে গেলে বারবার ওই কথাটা উনি বলতেন, আমার এখনও মনে পড়ে। উদয়ের পথে শুনিকার বাণী, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই, ভয় নাই ওরে ভয় নাই। তো সেই কারণে আমাদের কোনো ভয় নাই। ভয় নেই এটা তো আমি বুঝতেই পারলাম, কিন্তু দিনের শেষে তো আপনি একজন মানুষ, ভয় তো কোনো একটা জিনিসে লাগে আপনার, সে ভয়টা লাগে কিসে আপনার? ভয় লাগে কলঙ্কে। এই যে আপনি বললেন না বালি, ওই কলঙ্কে ভয় লাগে। রাজনৈতিক পার্টি করি, রাজনৈতিক কর্মী আমি। একদমই তাই। আপনাকে বলছিলাম আজকে রাজনীতি আর সেদিনের রাজনীতির সঙ্গে পার্থক্য অনেক। এত কর্পোরেট সিস্টেম, টাকা পয়সার ব্যবস্থা এরকম ছিল না সেদিন, কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হচ্ছে। কিন্তু চলতে গিয়ে দেখা যাচ্ছে এই যে আপনাদের মানে মনের কানে প্রশ্ন আসছে, মানে সমাজের কানে স্বাভাবিকভাবেই, যে আমরা যখন কিছু করি তো সমাজের কারো লোকেদের কাছে আমাদেরকে ব্যবস্থা নিতে হয়, ব্যবস্থা নিয়ে করি। তো স্বাভাবিকভাবে কেউ কেউ ভাবছে এই বালির টাকা, পাথরের টাকা, কয়লার টাকা, এই যে একটা কলঙ্ক, তাহলেও চোর, এই যে একটা শুনতে হয়, এটাকেই ভয় লাগে, বাকি আর কোনো কিছুকে ভয় লাগে না। বেশ, একটা জিনিস জিজ্ঞেস করছি, আপনার খেতে কি ভালো লাগে? পায়েস। পায়েস? কি মানে নলেন গুড়ের দুধ দিয়ে বানানো পায়েস? যে কোনো পায়েস আমার ভালো লাগে। সুগার খাওয়া কি অ্যালাউ আপনার? এখনও সুগার হয়নি, পরশুদিন টেস্ট করেছি, প্রেশার আছে। প্রেশার আছে? বেশ, আমি একটা শুধু জিনিস আপনার কাছ থেকে জানতে চাইছি, আপনি যে বারবার যে প্রশ্নটা আমি শুরুতেও করলাম, যেটা নিয়ে আপনি বারবার মানে হাইলাইট করলেন, সেটা হলো এখনকার নতুন জেনারেশনে থট প্রসেস কিন্তু অনেক আলাদা। মানে আমি কথা বলছি যারা আন্ডার 25 আছে, এদের মধ্যে অনেকেরই আজকের হয়তো এই পডকাস্টটা থেকে বা আমাদের এই সিরিজ অফ হ্যালো পৃথিবীর পডকাস্ট থেকে ইচ্ছে হতেই পারে আপনার মতন একজন সমাজকর্মী হওয়ার বা আপনার মতো একজন জনসেবক হওয়ার। তো সেক্ষেত্রে তার রাস্তা কি হতে পারে, বা তার গাইডেন্স হিসেবে আপনি কি বলতে চাইবেন? দেখুন, যিনি সমাজকর্মী হবেন তার সমাজকে কাজ করবে, এটা নিষ্ঠা। এই নিষ্ঠার প্রতি ভরসা, আদর্শ প্রতি অবিচল থাকা যদি থাকে, সে সমাজকর্মী হিসাবে সে যেভাবেই যাবে সে পৌঁছাবে। তার মত আলাদা হতে পারে, পথ আলাদা হতে পারে, কিন্তু যদি আদর্শবাদের প্রতি তার নিষ্ঠা, সেই বিচারের প্রতি তার নিষ্ঠা থাকে, সে নিশ্চিতভাবে এক জায়গায় পৌঁছাবেই। এবং ইতিহাস বলছে যে সেই রকমভাবে সবাই সেরকম জায়গায় পৌঁছেছে। এরকম যদি কেউ হতে চায়, সে ডিরেক্টলি আপনাকে যোগাযোগ করতে পারে? 100%। আমার 24 ঘন্টা মোবাইল খোলা থাকে। রাত্রি 12টা, 1টা, 1:30, 2টো যখন যে ফোন করে আমি ফোন ধরি, এক ফোনে ফোন ধরি।
বীরভূম জেলা যদি কারো কোনো অসুবিধা হয় সে ডিরেক্টলি আপনাকে ফোন করতে পারে? আমাকে তো ডিরেক্টলি অনেক লোকই ফোন করে, আমি তো কারো ফোন ধরি না, এরকম নয়। সেখানে কি আপনি রং দেখেন? না, রং দেখি না। আমি অনেক তৃণমূলের লোক, কংগ্রেসের লোক, এখনও সিপিএমের লোক আমাকে ফোন করে। ঠিক আছে, আমার কাজ হচ্ছে বিবেকানন্দের কাজ, এই ভাবনায় তো সেবা কাজ। এই সেবা কাজের সময় জীবে প্রেম, সেই মানে জন্য জীব প্রেমী বাকিগুলো শিব করি প্রেম। না আমরা। ওগুলো তৃণমূল করে, ওই সেই জন্য আপনাদের এই ধারণাটাও এরকম হয়ে যাচ্ছে যে কিছু বললে এরকম শুনে না, করে না। আমাদের কাছে মানুষ যেই আসুক, এবং আমাদের দেখুন বিশেষ করে আমাদেরকে বলা হয় আমরা সাম্প্রদায়িক, কারণ কি সত্য কথা সত্যভাবে বলি, ভারতীয় সংস্কৃতি ভারতীয় চিন্তার জন্য বলি, তো সেই জন্য সাম্প্রদায়িক বলে। কিন্তু আমার কাছে অনেক মুসলিম ভাইও অনেক সাহায্যের জন্য আসে এবং অনেকেই অনেক উপকার পেয়েছে এবং পায়, সে সব রকম ধরনের। আমার যেটা মানে সীমিত ক্ষমতা শাসক দলে নাই, সে অ্যাডমিশন থেকে, হসপিটাল অ্যাডমিশন থেকে আরম্ভ করে, ট্রিটমেন্ট থেকে আরম্ভ করে, এডুকেশন, সমস্ত জায়গায় করি আমি। আমার বাবা বলতেন যে কোনো কিছু করার পরে বলতে হয় না, বললে সেই পণ্যটা বৃথা যায়। সেই জন্য আমি উদাহরণ দিয়ে বাকি বলতে চাইছি না। আমি একটা ছোট্ট জিনিস আমি আপনাকে জিজ্ঞেস করি, ধরুন আপনি যেরকম ভাবছেন, যেরকম আপনি স্বপ্ন দেখেন এই সিউড়ি বা বীরভূম বা নলহাটি বা গোটা বীরভূমটাই বলছি, ধরুন একটা তো আপনি স্বপ্ন দেখেন যে কোনো দিন যদি আপনি সেই ক্ষমতায় আসেন বা সেই জায়গাটা পান, তো সেটা সেই রকমভাবে আপনি সেটাকে মানে উন্নয়ন করবেন বা সেটাকে সেরকম উত্থাপন করবেন এই পুরো জায়গাটাকে, গোটা বীরভূম জেলাটাকে। তো এইরকম কোনো চিন্তা ভাবনা আগামী 5 বছরে আপনার মাথায় কিছু আমরা শুনতে পারি কেন? আমাদের তো দেখুন, আমরা তো এপিজে আব্দুল কালাম যে বলেছেন না, স্বপ্ন দেখুক, দেশের যুবকেরা স্বপ্ন দেখুক এবং বড় স্বপ্ন দেখুক। সেই স্বপ্ন যদি কিছু, এবং স্বপ্নের ফেরিওয়ালা নরেন্দ্র মোদী, তিনিও নতুন ভারতের কথা স্বপ্ন দেখেন। তো স্বাভাবিকভাবে আমিও স্বপ্ন দেখি এই বীরভূম একটা বড় জায়গায় পৌঁছাবে। আমাদের দুর্ভাগ্য যে এই বীরভূমে রাষ্ট্রপতি দিয়েছে, কিন্তু এই বীরভূমের অনেক জায়গায় এখনো চিকিৎসা ব্যবস্থা নাই। আমাদের রাজ্যের সরকার কোল এলাকা এশিয়ার বৃহত্তম কয়লা এলাকা বলছে করবে, কিন্তু এই কয়লা এলাকায় যান, এখনো অনেক মানুষের বাড়ি নাই, ঘর নাই, রাস্তা নাই, চিকিৎসার ব্যবস্থা নাই। একটা মানুষ যদি অসুস্থ হয় সিউড়ি পর্যন্ত আস্তে আস্তে সে মারা যাবে, অ্যাম্বুলেন্স আসবে, সেই পরিকাঠামো নাই। এরকম বোধহয় আপনার নিজের এক্সপিরিয়েন্স হয়েছে? আমার নিজের অনেক এরকম এক্সপিরিয়েন্স আছে। আপনার নিজের পার্সোনাল লাইফে? একদম অনেক অভিজ্ঞতা আছে। আমার নিজের বাবাকে আনার সময় এই ধরনের অভিজ্ঞতা আছে আমার, যে বাবা ছটপট করছেন আর রেলগেটের জাম, আসতে পারছি না, পরবর্তী সময় রোডের জাম, আসতে পারছি না, সেটাকে করে উপেক্ষা করে নিয়ে এসেছি। তো ব্যক্তিগত তো এটা আছে, অনেক মায়েদেরকে হসপিটালে আনার সময় এই ধরনের ঘটনা হয়েছে। তো আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি, আপনি বললেন আপনার একটা বন্ধু বান্ধবের গ্রুপ আছে, তারা বেশ ভালো ভালো জায়গায় নিজেদেরকে প্রতিস্থাপন করেছে, এবং আমি এটা মানে দায়িত্ব নিয়ে বলতে পারি বীরভূম জেলাতে এরকম প্রচুর মানুষ আছেন, যদি আপনি কোনো সৎ কাজে এগিয়ে যান তাহলে আপনার পেছনে তারা থাকবে, হয়তো তারা মুখ দেখাবে না, গোপনভাবেও রাখবে। তো আপনি থাকে তো আমার সঙ্গে, হ্যাঁ আপনার সঙ্গে থাকে। তো এবার অনেক সময় অনেক মানুষের পক্ষে হয় না যে সবসময় সব জায়গায় ফেস সামনে রিভিল করে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কিভাবে, ধরুন আপনি একজন জনসেবক, তো সেই জায়গায় ধরুন আপনার নলহাটি গ্রাম বা সিউড়ি গ্রাম, আমাদের এখান থেকে মানে 20 কিলোমিটারের রেডিয়াসের মধ্যে যতগুলো মানে জায়গা আছে সরকারি স্বাস্থ্য সুবিধা পাওয়ার, সেই জায়গাগুলো বিল্ডিংগুলো আছে, কিন্তু সেখানে কোনো সার্ভিস নেই। তো আপনি তো একজন জনসেবক, তো সেখানে কোনো সিভিল সোসাইটি ক্রিয়েট করে সেখানে কোনো ডেভেলপমেন্টের চিন্তা আপনার মাথায় আসে না? 100% আছে। আপনাকে বলছি, কীরকম শুনি? সিউড়ি তো জেলা কেন্দ্র, এখানে তো কিছুই হয়নি, হ্যাঁ, সব কিছুতেই বঞ্চিত হয়েছে। রামপুরহাট, সেখানে মেডিকেল কলেজ হয়েছে, কিন্তু মেডিকেল কলেজের নতুন নতুন বিল্ডিংও হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে, সেখান থেকে আমরা করছি বলে যাই হোক হচ্ছে। যান আপনি আজকে এমআরআই করবো বলেন, রামপুরহাট হসপিটালে হবে না, মেডিকেল কলেজ হসপিটাল হবে না। এখানে কিডনির জন্য বলেন ট্রিটমেন্ট করব, ডায়ালিসিস হয়, কিন্তু ডায়ালিসিস করার যে বিষয়ে পুরো ডায়ালিসিস হয় সেই বিষয়ে ডাক্তার নাই। তো এই ধরনের অনেক পরিষেবা, সেই পরিষেবা যাতে এই বীরভূমের মানুষ যেখানকারই হোক, যদি এই এলাকাতে রামপুরহাট সিউড়ি এই জায়গায় যদি কোনো কিছুতে পাই, তাহলে সেখানে তো আসতে পারবে, কলকাতা তো যেতে হবে না। একটা ছোটোখাটো ট্রিটমেন্টের জন্য কলকাতা ছুটে যেতে হয়। আমি কালকেই একজনের কিডনি ট্রিটমেন্টের জন্য পিজিতে এ করে কথাবার্তা বলে যে গেছে, সোমবারে তারা নাকি যাবেও, কথা বলো আজকে।
তো সেই ট্রিটমেন্টটা আমাদের ওখানেই পেতে পারে, সমস্ত কিছু আছে, বিল্ডিং আছে, মেডিকেল কলেজ আছে, কেন হবে না? সেই সময় হবে কেমন করে? সব কিছুতে পলিটিক্যাল চিন্তাভাবনা, যাদেরকে বসিয়েছে কলেজের প্রিন্সিপাল, সে দলীয় পতাকা নিয়ে মিটিং করছে। এ বলবে কে, শুনবে কে? বলার নাই, শোনার নাই। সেই জন্য আমার মনে হচ্ছে সামাজিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজনৈতিক পরিবর্তন না হলে সমাজ ব্যবস্থার ডেভেলপমেন্ট হবে না। তো সেই জন্য এটা নিয়ে তো প্ল্যানিং আছে, ঈশ্বর সেদিন নিশ্চিতভাবেই করবেন। আর এটা আমরা লড়াই আন্দোলন করে মানুষকে নিয়ে চলে এটা করব, পৌঁছাবো, তবেই তো আমরা থামবো। আমি এখান থেকে একটা আপনাকে মানে ছোট প্রশ্ন করি। আপনি অনেক বেশ হাই প্রোফাইল অত্যাধুনিক কিছু জিনিসের কথা বললেন, এমআরআই অ্যান্ড অল, কিডনি। রামপুরহাটের আশেপাশে বেশ কয়েকটা গ্রাম আছে যেখানে জিন বাবা এক্সিস্ট করে। জিন বাবারা হলো এরকম কিছু লোক যারা ওখানে ওষুধ টষুধ দিয়ে ওখানকার লোকজনকে বাঁচায়, এবং রামপুরহাট থেকে বেশ নিয়ার বাই এরিয়াতেই তারা থাকে। তো এই জিন বাবাদেরকেও যদি কোনোভাবে সরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেইখানে মোটামুটি 20 কিলোমিটার 15 কিলোমিটার রেডিয়াস এরিয়াতে কোনো রকম কোনো হেলথ অ্যাডভাইজারি কেউ নেই। আমি এমআরআই অনেক দূরে ছেড়ে দিলাম, ওগুলো আমার জেলাতে আমি এখনো চিন্তার মধ্যেই আনতে পারি না। ঠিক আছে, তো এই ছোট ছোট জায়গা, এই যে ছোট ছোট যে পয়েন্টগুলোতে, এইখানে আপনার মতন মানুষ যার বেশ পরিচিতি আছে এবং ক্ষমতা আছে, এই জায়গাগুলোতে আপনি কোনো ছোটোখাটো হেলথ ক্যাম্পস করাতে পারেন না, যেটা শুধুমাত্র আপনি চেষ্টা করে করান? না না না, এটা আমরা করাচ্ছিও। ঠিক আছে, অলরেডি 2টো হয়েছে, আগামী পুজো পর্যন্ত আরও 2-3খানা হবে। আপনাকে এরপরে যখন হবে তখন আপনাকে কভার করার জন্য বলবো। এটা বিশেষ করে আদিবাসী বেল্টে বেশি, এবং এটা সুযোগ সুবিধা নিয়ে অনেকে সনাতনী মানুষকে, যারা এতদিন পর্যন্ত সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দিয়ে এসছে, তাদেরকে কিন্তু খ্রিস্টান বানিয়েছে। তো সেই কারণে এটা করতে পেরেছে। আমরা এটার জন্য সজাগ সচেতনতা কাজ ইত্যাদি সমস্ত কিছু করছি। ঠিক আছে, এটার সেরকমভাবে আপনার চোখে আসেনি হয়তো, লাইমলাইটে আসেনি হয়তো। আমরা যোগাযোগ রাখা, এই ধরনের কাজ করা, এই মাঝি আর আমাদেরকে সচেতন করানো, এই কাজ আমরা অলরেডি করছি। সুতরাং এটা হচ্ছে, এটাও একটা কারণ যে স্বাস্থ্য ব্যবস্থার ডেভেলপমেন্ট বাম আমলেও ঠিক ধরনের হয়নি, এবং এই সরকারের আমলেও ঠিক ধরনের হয়নি। সরকার স্বাস্থ্য, আমার বাবা তো আপনাকে প্রথমেই বললাম যে হেলথ ইন্সপেক্টর ছিলেন, বাবার কাজই ছিল গ্রামে গ্রামে এই ধরনের কাজ করা। কিন্তু সেই কাজটাতেও সরকার, পশ্চিমবাংলার সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে এই বিষয়ের উপরে যৌথ ডিপার্টমেন্ট দুটো সরকারের, সেই যোগসাজশ না থাকার জন্য মানুষ সেটা বঞ্চিত হচ্ছে, মানুষ সেই সুযোগ সুবিধা পাচ্ছে না। এই আশাদের কাজ যেটা, সেটাও ঠিকঠাক ওই এলাকায় গিয়ে করছে না পলিটিক্যালি। কারণ আশা দিদিরা যদি আজকে শাসক দলের সঙ্গে থাকে, প্রত্যেক দিন ডিউটি না গেলেও হয়, সপ্তাহে একদিন যাওয়া হচ্ছে। এই ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হবে, এই ব্যবস্থার পরিবর্তন হবেই আমরা বিশ্বাস করি। এই ব্যবস্থা পরিবর্তন কি আপনি ক্ষমতা এলে তবেই হবে, না তার আগেও হতে পারে? সামাজিকভাবে এখন হবে, আর ক্ষমতা এলে রাজশক্তিকে কাজে লাগিয়ে হবে। একটা ছোট্ট জিনিস আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি যেরকম বললেন আদিবাসীদের কথা বা আদিবাসীদের অধ্যুষিত জায়গা, আমাদের বীরভূম সত্যি আদিবাসীদের, কারণ মানে খুব পুরনো ইতিহাস দেখলে আদিবাসীদের কথাই আসে। এবং প্রচুর আদিবাসী আছে আমাদের বীরভূম জেলাতে। আপনি যেহেতু নরেন্দ্র মোদীর কথা বললেন, আমাদের প্রধানমন্ত্রীর কথা বললেন, তো সেন্ট্রাল গভর্নমেন্টের প্রায় 72টা প্লাস মানে হেলথ প্রোগ্রামস রান করে। মানে একটা মানুষের মাথার মানে পায়ের নখ থেকে মাথার চুল অবধি যা হবে তার জন্য একটা করে হেলথ প্রোগ্রাম আছে, সেগুলো স্টেটেও ইমপ্লিমেন্টেড হয়। কিন্তু এই আদিবাসীরা, মানে আমার বীরভূম জেলার আদিবাসীরা কিচ্ছু জানতে পারেন না যে কী করে সেটা অ্যাভেল করতে হয়। এই জন্য কোনো প্ল্যানিং আছে আপনার? জানতে পারা নয়, এগুলো জানতে পারছে দেখে এই টাকা পয়সাও লুটপাট হচ্ছে। এর উদাহরণ নিয়ে আপনাকে বলতে লাগলে অনেক কিছু, অনেক সময় একটা ছোট্ট শুনি, ঠিক আছে, শুনতে ইচ্ছে করছে। দেখুন, এই যে আশা দিদিদেরকে দিয়ে এই ব্যাপারে অ্যাওয়ারনেস করা, গ্রামে গ্রামে ক্যাম্প করা, এখানে হচ্ছে না। সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট অনুযায়ী আয়ুষ্মান ভারতের মাধ্যমে ট্রিটমেন্ট দেওয়ানো, সেই কাজটা এখানে হচ্ছে না। সুতরাং আজকে যান একটা মানে প্রত্যন্ত গ্রামে অ্যাপেন্ডিক্স হয়েছে, অপারেশন করতে যাবেন, এখন এই বাংলা সরকার, সমস্ত শ্রী সরকার বিশ্রী পরিস্থিতি করে রেখেছে, বলবে যে স্বাস্থ্য সাথীতে এটা হবে না। তো সেইগুলো তো হচ্ছেই, সেন্ট্রাল গভর্নমেন্ট সুযোগ দিতে চাইছে, এবং
এর জন্য সরকার বিভিন্ন রকম এই যে শিশু শিক্ষার মাধ্যমে এসএসকে শিক্ষা, এই ধরনের শিক্ষার মাধ্যমে মানে সচেতনতা বাড়াতে চাইছে। এগুলো তো হচ্ছে না। তো রাজশক্তি যতক্ষণ পর্যন্ত না পাওয়া যাবে, যাদের হাতে এই ক্ষমতা আছে, তারা তো করছে না। তারা তো শুধুমাত্র তোলা তুলতে ব্যস্ত। বেশ, এই আম জনতার জন্য আপনি যেহেতু চিন্তা ভাবনা করেন, তো আমি আপনাকে এটাই জিজ্ঞেস করতে চাইছি এই পয়েন্টে দাঁড়িয়ে, সামনে একটা আম খাওয়ার অপশন আসছে, তো সেটার জন্য কি প্ল্যানিং, বা আম খেতে ভালো লাগে আপনার? হ্যাঁ, আম তো খেতে ভালো লাগে, আম তো খাই। এই আমরা বীরভূম, মালদা, মুর্শিদাবাদের এলাকার লোক, আমরা তো স্বাভাবিকভাবেই আম খেতে ছোট থেকে আম খাচ্ছি। বাঙালির এই আম খাওয়ার একটা পরব আসছে, আমতি, আমতি, হামমতিও আছে, এবং আমাদের বাঙালিদের এখানে নিয়ার বাই একটা আম খাওয়ার পরব আছে, সেটা হলো জামাই ষষ্ঠী। হ্যাঁ, জামাই তো এই জামাই ষষ্ঠী কি প্ল্যানিং? 1 তারিখে। হ্যাঁ, 1 তারিখে জামাই ষষ্ঠী দেশের গৃহমন্ত্রী, কেন্দ্রীয় প্রাক্তন সর্বভারতীয় সভাপতি, ওনার পশ্চিমবাংলায় ভিজিট আছে। আমাদের রাজনৈতিক কর্মী, রাজনৈতিক কর্মসূচি আছে, সেখানে থাকতে হবে, কিছু উপায় নাই। সেদিনকে তো অনেক কিছুই হয়, মানে নতুন নতুন হয়। হ্যাঁ, আমিও সাংসারিক ব্যক্তি, মানে শ্বশুর বাড়ি থেকে কে আছে আপনার? আমার বাড়িতে সবাই আছে, আমরা 3 ভাই, হ্যাঁ, দাদা, বৌদি, মা, বাবা মারা গেছেন, আমার স্ত্রী আছে, আমার 2 মেয়ে আছে। তো মানে এই যে আপনার নিজের জনসেবা, তো এই জনসেবামূলক কাজ করতে গিয়ে বাড়িতে অনেক সময় অনেক রিচুয়াল মিস হয়, এই যেরকম জামাই ষষ্ঠী বললেন, আমার একদম এখনই প্ল্যান হয়ে গেছে যেটা মিস হবে। না, এই ধরনের প্রত্যেকদিন বাড়ি, আমি সপ্তাহে 2-3 দিন বাড়িতে থাকি। 2-3 দিন? বাকি সময়টা আমি বাইরেই থাকি। তো মানে তাদের সঙ্গে কোনো সময় মানে এরকম মনোমালিন্য বা চিৎকার চেঁচামেচি হয় না যে তুমি এলে না বা বাবা তুমি থাকলে না? অ্যাডজাস্টেবল, সবাই বুঝে গেছে অন্য অন্য লক্ষ্যে আছি, সেই জন্য হ্যাঁ কষ্ট পাই। রান্না মানে ভালোটা কি করে, মানে আপনার বৌদির মধ্যে? না, আমি তো একটা জিনিস রান্না করতে পারি, ঠিক আছে, সে চিকেন কষা হোক, হ্যাঁ, আর কিংবা মানে চিকেন কষা আপনি ঝাল ছাড়া বানাতে পারেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব কিছু বানাতে পারি আমি। অ্যাকচুয়ালি আমি ছাত্র রাজনীতি মেসে থেকে করেছি, তো রান্না করে খেতে হয়েছে। তো শিউরি যদি কোনো একটা মানুষ আপনাকে ডিমান্ড করে যে আপনার কাছে একদিন চিকেন কষা খাবো, আবদার করে, অন্য কোনোভাবে না, তাহলে সেটা পসিবল? আমি ধরুন যদি আপনাকে ডিমান্ড করি যে আপনার কাছে, আমি সপ্তাহে 4 দিন সিউড়ি পার্টি অফিসে থাকি, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ওয়েলকাম, চিকেন কষা নিজে রান্না করে খাওয়াবো, লঙ্কা ছাড়া একদম, কারণ আমি ঝাল খাই না। মিষ্টি দিয়ে খাওয়াবো, মিষ্টি মিষ্টি। আপনার টক খেতে ভালো লাগে না ঝাল খেতে ভালো লাগে? আমার দুটো খেতেই ভালো লাগে, টক ঝাল মিষ্টি। টক ঝাল মিষ্টি মানে তিনটে জিনিস খেতেই ভালো লাগে। তো আপনার যে শুরু থেকে আপনি যে মানে ডিসকাশনটা করলেন, সব কিছু বললেন, এই সব কিছুর মধ্যে আমরা টক ঝাল মিষ্টি সবই পেলাম একদম। শুধু আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করছি, আপনার বললেন 2জন কন্যা সন্তান আছে, তো এই কন্যা সন্তানরা এখন কি কাজে ব্যস্ত, মানে তারা কি পড়াশোনাতে ব্যস্ত, না তারা আগামী দিনের মানে রাজনীতিতে আসার কোনো প্ল্যানিং আছে? না 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 না, আমার মেয়েরা একজন মাধ্যমিক দেবে, আর একজন সবে 5-এ উঠেছে, সুতরাং তারা পড়াশোনা নিয়ে ব্যস্ত, গান বাজনা, পড়াশোনা, ছবি আঁকা, এসব নিয়ে ব্যস্ত। আমি এই প্রশ্নটা এই কারণেই করছি যে প্রত্যেকটি মেয়ের কাছে তার বাবা সব থেকে প্রথম এবং প্রধান হিরো হয়, তো সে জায়গায় হিরোর মতন আপনি একজন মানুষ, ইন দ্য সেন্স অফ কি আপনি পাবলিক মানে হেল্পিং করছেন বা জনসেবামূলক কাজ করছেন, তো সেই জায়গা থেকে আপনার মেয়েদের বা আপনার বাড়ির কাউর মানে কেউ কোনো একজনের এটা ইচ্ছে করে না যে এরকম এই রাস্তাতেই হাঁটতে? আমি বলছি না সেটা আপনার মানে ভালো দলেরই হোক বা খারাপ দলেরই হোক। আমরা একটা কথা বলছি, আমি তো রাজনৈতিক কর্মী পরে হয়েছি, হ্যাঁ, আমি ছোট থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে স্বয়ংসেবক। ওকে, একটা বিচার, একটা চিন্তন, সেই চিন্তনকে নিয়ে চলতে গিয়ে একটা নতুন পথে এসেছি ছাত্র রাজনীতির মাধ্যমে। বিদ্যার্থী পরিষদে অ্যাপলিটিক্যাল অর্গানাইজেশন, রাজনৈতিক বাধ্যবাধকতা নাই আমাদের। তারপরে এসে আমি রাজনীতিতে এসেছি, চলতে চলতে আসেই আমরা চলে যাব, পৌঁছে যাব এক নতুন দেশে, নতুন দেশে এসেছি। হ্যাঁ, তো পড়াশোনার সময় আমি ভাবিওনি যে আমি বিজেপির জেলা সভাপতি হব, হ্যাঁ হয়েছি। আমার মেয়েরা পলিটিক্যাল নেতাগিরি করব এগুলো পছন্দও করে না, ঠিক আছে, পড়াশোনা হব, বড় কিছু হব, অফিসার হব, এইটার উপরে করে। আবার আমার মেয়ে জ্ঞানও দেয় আমাকে যে এটা ঠিক বলো না তুমি, এরকম বলা যাবে না, এটা বলা ঠিক নয়। ইন্টারেস্ট আছে মানে, কিন্তু রাজনৈতিক নেতা হব এটা ভাবে না। এবার
পড়াশোনার সময় কোথায় কি পৌঁছাবে, পৌঁছে গিয়ে কোথায় কি মগজ ধুলাই হবে না কি হবে, সেটা তো ইতিহাস মানে আগামী ভবিষ্যৎ বলবে। একটা ছোট্ট জিনিস আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি বারবার বলছেন আরএসএস থেকে আপনি বিলং করেন, তো আরএসএস থেকে ট্রেনিং দেওয়া হয় কি করে কোনো আঘাত হলে বা কোনো ঝামেলার মধ্যে থেকে লাঠি দিয়ে শুধুমাত্র বেরিয়ে আসা যায়, মানে লাঠি ছাড়া প্রোটেকশন নিয়ে বেরিয়ে আসা যায়। প্রোটেকশন নিয়ে বেরিয়ে আসা যায়। আপনার মেয়েরা এরকম কিছু জানে করতে? না আমার মেয়েরা ক্যারাটে শেখে? না আমার মেয়েরা ক্যারাটা শিখে না, নাচ গান আবৃত্তি এটা আপনার মেয়েরা পশ্চিমবঙ্গেই তো আছে। হ্যাঁ হ্যাঁ নাচ গান আবৃত্তি আছে। তো আপনার পশ্চিমবাংলার মেয়েদেরকে যে আপনি কোনো- বর্তমান পরিস্থিতিটা আমাদের গ্রামে থাকি তো আমি, হুম হুম। সেই পরিবেশ পরিস্থিতি নাই, শেখানোর ইচ্ছা থাকলেও সেই সুযোগ নাই। এখন তো ইউটিউবে প্রচুর কিছু শেখানো হয়, আপনার সেটা মেয়েদেরকে নিয়ে আপনার না চিন্তা হয় না? না না সেটা তো দেখে ভীম ছোট থেকে দেখতে আসছে না, না, ছোট ভীম না, ফাইটার মানসিকতা আছেই। আপনি আপনি শেখাননি কেন তাদের, মানে শেখাচ্ছেন না কেন? না শেখানোর এক তো হচ্ছে যে পরিবেশ নাই, আর আমার কাছে সেই সময় দেওয়ার সময়ও নাই, সেই জন্য বঞ্চিত হচ্ছে, ডিপ্রাইভ হচ্ছে। যে কিন্তু বললেন না, পশ্চিমবঙ্গে প্রত্যেকটা মেয়ের তো এটা দরকার, একটু প্রতিরক্ষা ব্যাপারে একটু জ্ঞান একদম রাখা। ঠিক, একদম 100% দরকার। এবং আপনি মানে আমি আজকে আপনাকে এই জিনিসটা এই কারণে দেখুন জিজ্ঞেস করছি- আজকে মহিলাদের যে অপমান হচ্ছে না, হুম হুম। আমি যে বললো একজন নেতা, আমার মনে হচ্ছিল যে আজকে যদি যে বললো তার বাড়িতেও মেয়ে আছে, হুম, মানে তিনিও মেয়ের বাবা, তিনিও মেয়ের বাবা, আপনিও মেয়ের বাবা, তিনিও মেয়ের বাবা। তো এরকম যদি তার মেয়ের সম্বন্ধে কেউ বলে, হুম। সেই জ্বালাটা আমার ভিতরে লাগছিল, এরকম বলা যায়, এরকম বলতে পারে, সেই কারণে আমার মেয়েটার আগামী ভবিষ্যতের কথা। তাহলে মেয়েটাকে তো যে পলিটিক্যাল লিডাররা এরকম বলবে, সেও তো কোনোদিন কোনো পুলিশের স্ত্রী হতে পারে, একদমই তাই। তাই না? কিংবা সেও তো কোনোদিন পুলিশ অফিসার হতে পারে, আমার মেয়ে ছোটো মেয়েটা বলে আইপিএস হবে বলবে। বাহ। তো তাদের এইটা পাওনা হবে, এর জন্য নিশ্চিতভাবে তবে মানে চিন্তা আমি আপনার কাছ থেকে এটাই জানতে চেয়েছিলাম ডিরেক্টলি, যে পশ্চিমবঙ্গে আপনি একজন রাজনীতি দলের সঙ্গে যুক্ত, আপনি জনসেবামূলক কাজকর্ম করেন, পশ্চিমবঙ্গের হাল হকিকত সম্বন্ধে আপনি খুব ভালোভাবে ওয়াকিফ, আমাদের থেকেও আপনি বেশি ওয়াকিফ, আপনি আরও রুট লেভেলে গিয়ে চেক করছেন। সেখানে আপনি একজন মেয়ের বাবা, বাকি মেয়ের বাবাদেরকে আপনি কি বলবেন যে তাদের মেয়েদেরকে অ্যাটলিস্ট প্রোটেকশন করার জন্য কিছু ট্রেনিং কি দেওয়া উচিত না উচিত না? 100% প্রত্যেক স্কুলে হুম এই যে ক্যারাটা, হুম এটা একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে থাকা উচিত। আত্মরক্ষার ট্রেনিং হুম এটা হওয়া উচিত, যদি আমাদের কাছে সেই ধরনের কোনো সুযোগ আসে। হুম আপনি জানেন যে আমাদের এই ধরনের শিক্ষা ব্যবস্থায় আমাদের কোনো বিজেপি শাসিত দু একটা রাজ্যে আছে, সেই ব্যবস্থা এখানেও থাকা উচিত। এখানে অন্যান্য রাজ্যের থেকে পরিস্থিতি খারাপ, এখানে রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা যেভাবে ঢুকছে, আরও উচ্ছৃঙ্খলতা বাড়ছে। বিশেষ করে আমরা তো যেখানে আমি থাকি, মানে সমাজ বিরোধীদের বিচরণ স্থান। দিদিমণি যে বললেন পশ্চিমবাংলায় বম্বরুদ বারুদ বন্দুক পাওয়া যাচ্ছে, পরের দিন দেখা যাচ্ছে ওনার ভাই একজন বন্দুক নিয়ে ধরা পড়ছে আমারই এলাকাতে, হুম। ভবানন্দপুরের নাচপাহাড়ি বলে একটা ঝাড়খণ্ড বর্ডার এলাকা, মোহাম্মদ বাজার। ভবানন্দপুর ঝাড়খণ্ড ওইদিকে একটা বর্ডার আছে, নাচপাহাড়ি বলে, নাচপাহাড়ি, হ্যাঁ। সেখানে ধরা পড়ছে পিস্তল নিয়ে। আমরা তো বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে আছি, প্রতিদিন বিস্ফোরণ ঘটে বীরভূমে, বোমা পাওয়া যায়, বন্দুক পাওয়া যায়। তো সেই জায়গায় যদি ধরুন কোনো একজন মানুষ এই সম্বন্ধে কোনো খবর পায়, তো সেই খবরটা সে দেবে কাকে? এটা যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, যে ধরুন একজন সাধারণ, অতি সাধারণ নর্মাল একজন মানুষ এরকম খবর পেলো যে এরকম জায়গায় বোমা পাওয়া গেছে, বারুদ পাওয়া গেছে, এবার সেই খবরটা দেবে এমন কোন জায়গায় যাতে তার না দেখুন, সবকিছু সবাইকেই গোপন কিন্তু থাকবে? প্রথম হচ্ছে যে পুলিশকেই বলা উচিত, সেই জন্য পুলিশকে পুলিশকেই বলতে হবে। পুলিশকে নিরপেক্ষ হতে হবে, আর নিরপেক্ষ বিচার করতে হবে পুলিশকে। পুলিশ আপনার কি মনে হয়, মানে পুলিশি এটা possible? রাজনীতিকরণ এটা কিন্তু বাম আমলেও ছিল না এতটা, হুম যেটা এই আমলে হয়েছে, এবং অন্যান্য রাজ্যেও নাই। সেই জন্য পুলিশিং সিস্টেমে সবাই কিন্তু খারাপ লোক নয়। হুম খারাপ লোক নয় বলে এখনো কিন্তু মা বোনেরা ঘর থেকে বার হয়, নির্দিষ্ট সময় পৌঁছায়, দু একটা ঘটনা ঘটে, সেই ঘটনা কাম্য নয়, ঘটে, তার জন্য দায়ী কিন্তু এই শাসক দল, পুলিশের একটা অংশ। যখন ভালো মানুষ পুলিশের মধ্যে বেশিরভাগ হয়ে যাবে, হুম হুম তখন এই ধরনের ঘটনা আরও কমবে। আপনি সিউড়িতে তো অনেক বছর ধরে আসছেন, সিউড়িতে কোনোদিন এমনি রাস্তায় বেরিয়ে কিছু খাবার দাবার খেয়েছেন? না ফুচকা এখনো টুচকা, খাই। কি খেতে ভালো লাগে আপনার?
সমস্ত কিছু খেতে লাগে। ফুল রাস্তায় দাঁড়িয়ে আমি বিহারি যে দোকান আছে ওখানে মুড়ি খাই, আর ফুচকাও খাই, সমস্ত কিছু খাই। আর মানে কোনোদিন সঙ্গে যারা থাকে তাদের সবাইকে নিয়ে আরামসে। ফ্যামিলি নিয়ে কোনোদিন এমনি এখানে এসে কোনোদিন খাওয়া দাওয়া করেছেন? না, ফ্যামিলি নিয়ে এসে সেরকম ধরনের খাবার হয়নি। মানে পুজোতে 2-1 বার এসছে। পুজোর সময় 2-1 বার এসেছেন। তো আপনার নিজের জায়গা নলহাটি, আপনি কলকাতাও প্রায়শই যাতায়াত করেন। সিউড়িটাকে যদি আপনাকে 1 বছরের জন্য দেওয়া হয়, আমি কল্পনার জায়গা থেকেই ধরে বলছি, তাহলে 1 বছরের মধ্যে আপনি সিউড়ির মধ্যে এমন কি কি পরিবর্তন নিয়ে আসতে পারেন? অনেক কিছু পরিবর্তন। একদম মানে 1 by 1 I want to know at এবং least সিউড়িতে যে মানে প্ল্যান ঠিকঠাক নাই, সেই জন্য যে এত ট্রাফিক জ্যাম থাকে, যানজট যেটা হচ্ছে। পরিবর্তন হওয়া উচিত। হুম। এবং এই যে হাই রোডের দিকে যান কিংবা আপনি এই বোলপুরের দিকে যান, যেতে গেলে আপনাকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, সেই ব্যবস্থাটা তো ঠিক হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাবে। এটা যাতে 1 বছর এখনই যদি দেয়, আমি 6 মাসের মধ্যে যাতে হয় তার ব্যবস্থা করব। আজকে হলে কালকে যাতে না হয়, এটা ইমিডিয়েট হওয়া উচিত। এবং সিউড়ি জেলার সদর শহর, হ্যাঁ, এবং এই সদর শহরে যে ডেভেলপমেন্ট হওয়া উচিত ছিল, এখানে অনেক মন্ত্রী হয়েছে। সুনীতি বাবুর মতো একজন ভালো নেতাও এখানে ছিলেন। এবং তৃণমূল তো এখানে লোকাল লোক কাউকে নেতা হিসাবে তৈরি করতেই পারেনি, মানে 15 বছর ধরে। একজন মোহাম্মদ বাজার থেকে এনে একজনকে করেছিলেন, একজনকে রামপুরহাট থেকে এনে করেছেন, একজন এখন সিউড়ি থেকে এনে করেছে। তো এখানকার জন্য কোনোদিন কিছু সেরকমভাবে ভাবা হয়নি। অন্যান্য আপনি যে কোনো জেলা শহরে যান, তো সেখানে ভালো ডেভেলপমেন্ট হয়েছে। আমার তো মনে হয় যে বাই ডিফল্ট সিউড়ি জেলা কেন্দ্র হয়েছে। এখানে এসপিডিএম, অন্যান্য ডিপার্টমেন্টের অফিসগুলো থাকলেও বাকি সুযোগ সুবিধা এখানে সে ধরনের নাই। ইভেন আমাদের সেই ধরনের রাজনৈতিক নেতা, শাসক দল কিংবা এর আগে শাসক দল, তারও কোনোদিন ছিল না। এটা পরিবর্তন হওয়া। 26 প্ল্যানিং এর মধ্যে এটা কি আছে? না, নিশ্চিতভাবে সিউড়িতে একটা ডেভেলপমেন্ট হবেই। না, শুধু সিউড়ি ডেভেলপমেন্ট নয়, মানে বীরভূমে ডেভেলপমেন্ট হবে। ডেভেলপমেন্ট হবে। আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বীরভূমে যা আছে পশ্চিম বাংলায় সেটা অনেক জেলাতেই নাই। দেখুন, রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের একজন নেতাকে তৃণমূল কংগ্রেস প্রাধান্যতা দেয় ওই আছে বলেই কিছু, আর তারা পায় বলেই। কিন্তু সেই সুযোগ সুবিধাটা বীরভূমের প্রত্যন্ত এলাকার মানুষ পায় না। এখনো হতদরিদ্র, গরিব, মেহনতি মজদুর মানুষগুলো, আমার বীরভূম খালি হয়ে যাচ্ছে, এখান থেকে লোক মাইগ্রেট হয়ে যাচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে না, মাইগ্রেট হয়ে যাচ্ছে লোক। একদম। প্রথমে যে কথাটা বলে বালি বললেন, বালি খালি হয়ে গেল, বালিও খালি হয়ে গেল, মানুষও খালি হয়ে গেল। আজকে বৃষ্টি যদি বন্যা, সে ধরনের বন্যা না হয়, আগামী সময় বালির বিকল্প কিছু ধরে মানুষকে পাকা বাড়ি করতে হবে। আর পাথরের তো একটা পরিস্থিতি আছেই, মানে সেটা আরো ভয়ানক, যেটা মানুষের চোখ এড়িয়ে যায়। কয়লা আছে, যদি এশিয়ার বৃহত্তম ডেউচা পাচামি কয়লা প্রজেক্টটি হয়, সেই প্রজেক্টের সুবিধা এলাকার মানুষ কতজন পাচ্ছে? এই যে দেখুন, চাকরিকে কেন্দ্র করে, ডেউচা পাচামির চাকরিকে কেন্দ্র করে, আমার কাছে তো লিস্ট আছে, ডেউচা পাচামি এলাকার কতজন মানুষকে চাকরি দেওয়া হয়েছে আর কত চাকরি বিক্রি করা হয়েছে, নাম ধরে বলে দিতে পারবো। এরা ডেউচা পাচামি চাকরি পেলো কিভাবে পেলো? তো সেই এলাকার মানুষ সুযোগ পায়নি, তারা প্রাপ্ত আছেই। আমরা চাইবো এলাকার মানুষ সেই সুযোগ সুবিধা প্রথম পাক, এবং এই সুযোগ সুবিধা পশ্চিমবাংলার সমস্ত জায়গার মানুষ পাক। প্রথমে বীরভূমের মানুষ, এলাকার মানুষ, সেই এলাকার মানুষ, তারপরে বীরভূমের মানুষ, তারপরে পশ্চিমবাংলার মানুষ, সবাই পাক। সেটার জন্য আমরা বদ্ধপরিকর, সেটা আমরা নিশ্চিতভাবে করবো। আমরা সেটার জন্য অলরেডি প্ল্যানিং হয়েছে 100%। আমরা 26-এ ক্ষমতায় নিশ্চিতভাবে আসবো, মানুষ চাইছে, এবং 6 মাসের মধ্যে মানুষ সেটার ফলও পাবে। আসার পর 100% পাবে।
আমি একটা একটা শেষ জিনিস আমি আপনার কাছে জিজ্ঞেস করতে চাই। আজকে আপনি আমাদের অনুরোধে একদম সব আপনার পোশাকি যে কার্যক্রম সেই সব কার্যক্রম ছেড়ে, ইভেন আমাদের রিকোয়েস্টে যে ফরম্যাটের লোক আপনাকে দেখতে পায় সেই ফরম্যাট ছেড়ে আপনি এভাবে এসেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু আপনি একজন মানুষ, এটা একটা ধ্রুব সত্য যে আপনি একজন মানুষ, ঠিক আছে? তো সেই মানুষটার গরম লাগে, তাই না? যদি খুব খরা হয় সেখানে বৃষ্টিও লাগে, লাগে তো এটা আপনার। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি সিউড়িতে ঘুরছেন ফিরছেন, সিউড়িতে আপনার যারা আরও কর্মী বৃন্দ আছে বা সিউড়ির যে মানুষজনদের আপনি চেনেন, তো তাদেরকে খবর নিয়ে দেখবেন সিউড়ি থেকে প্রচুর গাছ ছিল, কিন্তু গত বেশ কয়েক মাসের মধ্যে বা গত কয়েক বছরের মধ্যে গাছও কাটা পড়েছে এবং কিছুটা গাছ ঝড়েও পড়ে গেছে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে একজন মানুষ হিসাবে সেই মানুষটার ইচ্ছে করে না যে আগামী 5 তারিখে একটা কোনো এখানে সিউড়ির মধ্যে প্ল্যানিং করি, সবাইকে ডাকি, সবাই মিলে সব রং টং ছেড়ে একটা কোনো এরকমভাবে গাছ লাগানোর কোনো না না, পরিকল্পনা গাছ করতে? লাগানোর প্ল্যানিং গতবারও আপনি দেখবেন আমি লাগিয়েছি। হুম হুম এবং আপনার যে যে সিউড়িতে গাছ কাটা হয়েছে বলছেন না, হুম হুম আমি বারবার দরবার করেছি ডিএফওর কাছে, এবং রেঞ্জ অফিসারকে ফোন করে বলেছি ওই জায়গায় গাছ কাটা হচ্ছে, হুম নাম করে বলছি আমি। হুম হুম তো সেখানে তাদের তো উপযুক্ত শাস্তি দেওয়া হয়নি। হুম এই যে গনপুরের জঙ্গল খালি হয়ে যাচ্ছে, হুম মোহাম্মদ বাজারের জঙ্গলের এলাকাটা খালি হয়ে যাচ্ছে, কে খালি করছে কে করছে আমরা তো বারংবার নাম করে করে বলেছি, কমপ্লেন করেছি, হুম। কিন্তু তার তো বিহিত ব্যবস্থা হয়নি। ক্ষোভে কেমন করে? ঠিক, আমি সেটা তোলাবাজ আমি সরকার, তাদের সমস্ত লোকেরা, নিচের তলার লোকেরা এর সঙ্গে যুক্ত। বেশ, সেই পয়েন্টটাতে আমি আপনাকে বলছি যে এইরকম কোনো একটা প্ল্যানিং আপনি আপনার রং আপনার সব কর্মকাণ্ড ছেড়ে শুধু ধ্রুব বাবু মানুষ, একজন মানুষ হিসাবে আপনি কোনো আমাদের সিউড়ির মধ্যে কোনো কিছু চেষ্টা করতে পারেন না? সামনে 5 তারিখে তো এনভায়রনমেন্ট ডে আসছে। হবে হবে, সেদিনকেও আমাদের কর্মসূচি আছে, বৃক্ষরোপণ হবে। দেখবেন আমরা প্রত্যেক বছরই কিছু না কিছু গাছ লাগাই, আমি নিজেও লাগাই, আমার বাড়িতেও লাগিয়েছি, হুম ঠিক আছে? দুটো ভালো আমের গাছও হয়েছে আমার বাড়িতে। তো প্রত্যেক বছরই এই ধরনের কর্মসূচি করে লাস্ট আপনি 8-10 বছরে দেখবেন যে কোথাও না কোথাও গাছ লাগাচ্ছি, এবং লাগাচ্ছি নয়, সেটা বড় হচ্ছে কিনা দেখি, সেটা খবর রাখেন না? হ্যাঁ সেটা খবর রাখি। আমি গ্রামের ছেলে, সবুজ মন জামা পরেছি জিজ্ঞেস করলেন, সবুজের সঙ্গে থাকতে চাই আমরা, ঠিক আছে? কিন্তু মুঝে রং দে গেরুয়া, তো সেই জন্য সবুজও থাকবে গেরুয়াও থাকবে, হ্যাঁ, সেই সে তো মাঝে মাঝে সাদা ভাটা মানুষ সাদাও থাকবে। সে মানুষের শিরার রং কি আর সবুজ থেকে অন্য কোনো রং হয়? একদম, তাই না? একদম। কিন্তু মানুষ চাইলেই মানুষ ত্যাগও করতে পারে আর মানুষ গ্রহণও করতে পারে, এটা মানুষের উপর নির্ভর করে। একদম। আমি অনেক ধন্যবাদ জানাই ধ্রুবদাকে আমাদের সঙ্গে একদম, থাকার ধন্যবাদ, জন্য ধন্যবাদ। এবং এত সুন্দর একটা সময় কাটানোর জন্য। যদি দর্শকরা চায় আপনার সময় আবার হয়, আমি সকলকে রিকোয়েস্ট করবো যে প্লিজ লাইক করুন এবং আমাদেরকে জানান কমেন্টে যে আপনার কী কী ভালো লাগলো, এবং যদি ধ্রুববাবুর সময় হয় এবং আপনারা যদি চান তাহলে সব মিলিয়ে আমরা আবার ধ্রুববাবুকে অনুরোধ করব আমাদের হ্যালো পৃথিবীর এই পডকাস্টে আবার আসার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। প্লিজ দয়া করে লাইক করুন, শেয়ার করুন অ্যান্ড কমেন্ট করুন এবং জানান কি করলে আরও বেটার হতে পারে। সকলকে জানাই অনেক ধন্যবাদ।